পশ্চিমবঙ্গের মালতীপুর এক অদ্ভুত রাজনৈতিক ধাঁধার নাম। এটা এমন একটা বিধানসভা কেন্দ্র যেখানে একদিকে আছে বিপুল জনসমর্থন আর ঠিক তার নিচেই চাপা পড়ে আছে তীব্র অসন্তোষ, মানে এক কথায় বলতে গেলে চাপের মুখে থাকা এক বিরাট রায়। আসুন আজ আমরা এই জটিল সমীকরণের গভীরে প্রবেশ করি। এই ধাঁধাটা বোঝার জন্য আমরা 4টে ধাপে এগোব। প্রথমে আমরা এখানকার সার্বিক পরিস্থিতিটা দেখব, মানে এখানকার মাটি আর মানুষের বাস্তবতা। এরপর আমরা 2021 সালের সেই অবাক করা নির্বাচনী জয়ের বিশ্লেষণ করব। তারপর আমরা মানুষের মনের গভীরে থাকা ক্ষোভের আসল কারণগুলো খুঁজে বের করার চেষ্টা করব। আর সবশেষে এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসার জন্য একটা কার্যকরী শাসনের রূপরেখা কেমন হতে পারে তা দেখব। মালতীপুরের আসল গল্পটা তো শুরু হয় এর মাটি থেকে। এটা মূলত একটা গ্রামীণ এলাকা, যেখানে মানুষের জীবন আর জীবিকা দুটোই কৃষি, নদী আর প্রকৃতির খামখেয়ালিপনার উপর পুরোপুরি নির্ভরশীল। প্রত্যেক বছর বর্ষা এখানে আশীর্বাদের সাথে সাথে অভিশাপও নিয়ে আসে। এখানকার মানুষের রোজকার লড়াই আর হতাশা দুটোই যেন এই মাটির গভীরে মিশে আছে। এখানকার রাজনীতির গতিপথটা অনেকাংশেই ঠিক করে দেয় জনসংখ্যার এই বিন্যাস। দেখুন, প্রায় 70% মুসলিম আর 30% হিন্দু। এই হিন্দু জনসংখ্যার মধ্যে মতুয়া এবং মাহিষ্যু সম্প্রদায়ের মানুষেরা বিশেষভাবে উল্লেখযোগ্য, যাদের নিজস্ব সামাজিক এবং রাজনৈতিক আশা আকাঙ্ক্ষা রয়েছে। এই জটিল সামাজিক বুননটাই মালতীপুরের রাজনৈতিক সমীকরণের মূল ভিত্তি। এখানকার মানুষের কষ্টগুলো কোনো কাগজে লেখা পরিসংখ্যান নয়, এগুলো তাদের রোজকার জীবন। প্রত্যেক বছর বিধ্বংসী বন্যায় ঘরবাড়ি, চাষের জমি সব ভেসে যায়, কারণ নদীর বাঁধগুলো খুবই দুর্বল। জাতীয় সড়ক 34-এর অবস্থা এতটাই খারাপ যে ওটাকে মরণফাঁদ বললেও কম বলা হয়। তার ওপর চালের দাম সাধারণ মানুষের নাগালের বাইরে, আর যুব সমাজের হাতে কোনো কাজ নেই। এই সমস্যাগুলোই মানুষের মনে দিনের পর দিন হতাশা আর ক্ষোভ জমাচ্ছে। এই ছবিটা দেখলেই ব্যাপারটা পরিষ্কার হয়ে যায় যে আমরা কোনো শহরের সমস্যা নিয়ে কথা বলছি না। এগুলো এমন সব সমস্যা যা একটা কৃষিভিত্তিক গ্রামীণ সমাজের একেবারে গোড়ায় আঘাত করে। একটা ভাঙা রাস্তা মানে শুধু যাতায়াতের অসুবিধা নয়, এর মানে হলো একজন কৃষকের ফসল ঠিক সময়ে বাজারে পৌঁছাতে পারছে না। আর বন্যা মানে শুধু জল জমে থাকা নয়, এর মানে হলো একটা পরিবারের সারা বছরের পরিশ্রম আর সঞ্চয় এক মুহূর্তে ভেসে যায়। এই তো গেল সমস্যার কথা, কিন্তু আসল ধাঁধাটা তো অন্য জায়গায়। এত সমস্যা, এত ক্ষোভ থাকা সত্ত্বেও 2021 সালের নির্বাচনে কি এমন ঘটল যা সবাইকে অবাক করে দিয়েছিল? ফলাফল ছিল সত্যিই বিস্ময়কর। আসুন এই বিপুল জনমত আর কঠিন বাস্তবতার মধ্যে যে বিরাট ফারাক, সেটাই আমরা এখন বোঝার চেষ্টা করব। 2021 সালের ভোটের এই পরিসংখ্যানটা দেখুন। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস একাই পেয়েছে 68% ভোট। ভাবা যায়? প্রধান বিরোধী দল হিসেবে বিজেপি উঠে এলেও তাদের প্রাপ্তি মাত্র 18.4%। এই বিশাল ব্যবধান শুধু একটা সাধারণ জয় নয়, এটা একটা অপ্রতিরোধ্য রাজনৈতিক আধিপত্যের পরিষ্কার ইঙ্গিত দেয়। প্রশ্ন হল, এই বিপুল সমর্থন এলো কোথা থেকে? এবারের সংখ্যাটা দেখুন, 91,949, প্রায় 1 লাখ ভোটের ব্যবধান। একটা বিধানসভা নির্বাচনে এত বড় ব্যবধানে জয় পাওয়া মানে সেখানে একটা দুর্ভেদ্য রাজনৈতিক দুর্গ তৈরি হয়ে গেছে। এই সংখ্যাটা জনমতের শক্তিকে তুলে ধরে ঠিকই, কিন্তু এর আগালে থাকা গল্পটা আরও অনেক বেশি জটিল। তো প্রশ্নটা খুব সহজ, জয় যদি এতটাই বিপুল হয় তাহলে সমস্যাটা ঠিক কোথায়? এখানেই মালতীপুরের আসল রহস্যটা লুকিয়ে আছে। ভোটের বাক্সে যে রায়টা আমরা দেখতে পাচ্ছি, সেটা কি মানুষের মনের আসল কথা, নাকি এর গভীরে সম্পূর্ণ অন্য কোনো স্রোত বইছে? এই টেবিলটা দেখুন, এখানেই লুকিয়ে আছে আসল উত্তরটা। এটা ক্ষমতাসীন দলের কাজের একটা স্কোর কার্ড। জনকল্যাণমূলক প্রকল্প পৌঁছে দেবার ক্ষেত্রে স্কোর মাঝারি, কিন্তু মানুষের জীবনযাত্রার সঙ্গে সরাসরি জড়িত যে দুটো বিষয়, অর্থাৎ পরিকাঠামো এবং বিশ্বাসযোগ্যতা, সেই দুটো ক্ষেত্রেই স্কোরটা খুবই কম। আর এখানেই বিশ্বাসযোগ্যতার প্রশ্নটা বড় হয়ে ওঠে, কারণ আমাদের সংবিধান প্রত্যেক নাগরিককে শুধু ভোট দেবার অধিকার দেয়নি, দিয়েছে মর্যাদার সঙ্গে বেঁচে থাকার আর তথ্যের ভিত্তিতে নিজের মত জানানোর অধিকার। আর সেই অধিকারের ভিত্তিটাই হল বিশ্বাস। এই বিপুল জয়ের সাথে এই হতাশাজনক স্কোরকার্ড, এটাই মালতীপুরের আসল ধাঁধা। চলুন এবার গভীরে গিয়ে দেখি মানুষের এই অবিশ্বাস বা রাগের উৎসটা কোথায়।
এই কারণগুলোই আসলে সেই ফাটল যা এই বিপুল জয়ের ভিতকে ভেতর থেকে ধীরে ধীরে দুর্বল করে দিচ্ছে। ভোটের সংখ্যার আড়ালে যে সত্যিটা লুকিয়ে আছে সেটা এবার সামনে আসবে। রাজ্য জুড়ে যে শিক্ষক নিয়োগ দুর্নীতি হয়েছে তা মালতীপুরের ঘরে ঘরে একটা গভীর ক্ষত তৈরি করেছে। যখন সুপ্রিম কোর্ট প্রায় ২৬,০০০ চাকরি বাতিল করে দেয় তখন তার প্রভাবটা শুধু ওই চাকরি প্রার্থীদের ওপর পড়ে না, এর ফলে প্রায় ১ লক্ষ পরিবার প্রতারণার শিকার হয়ে সর্বশান্ত হয়েছে। এটা শুধু একটা আর্থিক ক্ষতি নয়, এটা একটা নৈতিক পরাজয় যা মানুষের ভবিষ্যতের স্বপ্নকে এক মুহূর্তে ভেঙে চুরমার করে দিয়েছে। মানুষের মধ্যে একটা ধারণা গেঁথে গেছে যে এখানে কোনো কাজই টাকা ছাড়া হয় না, যাকে বলে ক্যাটমানি কালচার। এই যে পে টু প্লে সংস্কৃতি, এটা মানুষের বিশ্বাসকে একেবারে ভেতর থেকে শেষ করে দিয়েছে। তাদের মনে হচ্ছে পুরো ব্যবস্থাটাই যেন রিগড, এটা একটা দুর্নীতিগ্রস্ত চক্রের হাতে বন্দী, আর এই অনুভূতিটাই বিশ্বাসযোগ্যতার ভিত নাড়িয়ে দিয়েছে। ভাবুন একবার, একদিকে এত বড় দুর্নীতির অভিযোগ, আর তার সাথে যখন রোজকার জীবনে ভাঙা রাস্তা, খারাপ রেশন আর বন্যার মতো সমস্যাগুলো যোগ হয়, তখন মানুষের ক্ষোভ কোথায় গিয়ে দাঁড়ায়? একটা ভাঙা রাস্তা তখন আর শুধু একটা রাস্তা থাকে না, সেটা হয়ে ওঠে গোটা সিস্টেমের ব্যর্থতার প্রতীক। এই ছোট বড় সমস্যাগুলো মিলেই একটা শক্তিশালী প্রতিষ্ঠান বিরোধী স্রোত তৈরি করেছে। তো সমস্যা তো অনেকগুলো চিহ্নিত করা গেল, কিন্তু সমাধান কি? শুধু সমস্যা নিয়ে কথা বললে তো চলবে না। এখন আমরা দেখব এই পরিস্থিতি থেকে বেরিয়ে এসে মানুষের আস্থা আবার ফিরে আনার জন্য কী ধরনের কার্যকরী পরিকল্পনা বা ব্লুপ্রিন্ট নেওয়া যেতে পারে। চলুন এবার সমস্যা থেকে সমাধানের দিকে যাওয়া যাক। এখানে একটা দারুণ মডেলের কথা বলা হয়েছে, গভর্নেন্স রিটার্ন অন ইনভেস্টমেন্ট, অর্থাৎ সুশাসনের বিনিময়ে প্রাপ্তি। এর ৩টে মূল স্তম্ভ। প্রথমত, জাতীয় সড়ক মেরামত বা নদীর বাঁধ তৈরির মতো প্রকল্পগুলোকে শুধু খরচ হিসাবে না দেখে মানুষের জীবনের ওপর একটা বিনিয়োগ হিসেবে দেখা, যার রিটার্ন বা প্রাপ্তিটা স্পষ্ট। দ্বিতীয়ত, কেন্দ্রীয় সরকারের আবাসন, জল এবং স্বাস্থ্যের মতো প্রকল্পগুলোর ১০০% ডেলিভারি নিশ্চিত করা, যাতে কোনো যোগ্য ব্যক্তি বঞ্চিত না হয়। আর তৃতীয়ত, প্রতি সপ্তাহে অভিযোগ নিষ্পত্তি শিবিরের মতো ব্যবস্থা চালু করে মানুষের আস্থা অর্জন করা এবং জবাবদিহিতা নিশ্চিত করা। কিন্তু শুধু কাজ করলেই হবে না, সেই কাজের কথা মানুষের কাছে ঠিকভাবে পৌঁছেও দিতে হবে। এর জন্য একটা চতুর্মুখী যোগাযোগ নীতির কথা বলা হয়েছে। একদিকে যেমন দুর্নীতি আর নিষ্ক্রিয়তার বিরুদ্ধে আক্রমণাত্মক হতে হবে, তেমনি স্থিতিশীল শাসন আর চাকরির প্রতিশ্রুতি দিতে হবে। নতুনত্বের জন্য স্কিল সেন্টারের মতো নতুন ধারণা আনতে হবে এবং মানুষের নিরাপত্তা আর সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষার উপর জোর দিতে হবে। তবে এই বার্তা পৌঁছে দেওয়ার সময় একটা জিনিস মাথায় রাখা খুব জরুরি: মানুষের ব্যক্তিগত তথ্যের সুরক্ষা। ভারতের নতুন ডেটা প্রোটেকশন আইন অনুযায়ী প্রত্যেক নাগরিকের তার ব্যক্তিগত তথ্যের উপর অধিকার আছে। তাদের অনুমতি ছাড়া সেই তথ্য ব্যবহার করা যায় না। একটা ভালো শাসন ব্যবস্থার কাজ হলো মানুষের সুরক্ষা নিশ্চিত করা, তাদের উপর নজরদারি চালানো নয়। তাহলে আমরা আবার সেই মূল প্রশ্নে ফিরে আসি, বিপুল জনসমর্থন আর বিপুল অবিশ্বাসের এই ফারাকটা কি একসাথে চলতে পারে? ভোটের অঙ্ক হয়তো আজ পক্ষে আছে, কিন্তু মানুষের মনের মধ্যে যে ক্ষোভ আর অবিশ্বাসের ফাটল তৈরি হয়েছে, সেটাই আগামী দিনে মালতীপুরের রাজনৈতিক ভবিষ্যৎ নির্ধারণ করবে। আর এই জটিল সমীকরণটাই এখানকার রাজনীতির মূল চালিকা শক্তি এবং সবচেয়ে বড় চ্যালেঞ্জ।